নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন প্রথম বিশ্বযুদ্ধের অবসরপ্রাপ্ত সৈনিক কমান্ডার আত্তেলীয় গত্তির আফ্রিকা অভিযানের কাহিনী, শ্রী ময়ূক চৌধুরীর শয়তানের ফাঁদ, আজের দ্বিতীয় ও শেষ পর্ব। উদ্বিগ্ন চিত্তে তাঁবুর দিকে পা চালালেন আত্তেলীয়। পথের মধ্যে আর কোনো সিংহের সঙ্গে তার দেখা হয়নি। অন্য দিনের মতো সিংহ শিকারের চেষ্টা করলেন না তিনি। সিংহের আকস্মিক আক্রমণ তাকে ভেতরে ভেতরে যথেষ্ট দুর্বল করে দিয়েছিল। অন্তত সেদিনটা তিনি ওই ভয়ঙ্কর জীবের মারাত্মক সান্নিধ্য এড়িয়ে চলতে চেয়েছিলেন। নরঘাতকের চাইতে নরঘাতকের দুরভিসন্ধির কথা ভেবেই তিনি বেশি উদ্বিগ্ন বোধ করছিলেন। তিনি বুঝেছিলেন উমদাবলি আর এনগো এখন মোটেই নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে শয়তানের চক্রান্তে তাদের প্রাণহানি ঘটতে পারে। আত্তেলীয় যে তার শয়তানি ধরে ফেলেছিলেন, সিংহের আবির্ভাবের রহস্য যে তার কাছে গোপনীয় নেই, সে কথাটা স্পষ্টই বুঝতে পেরেছে টোয়াবেনি। অতএব আত্তেলীয়র ওপরেই সে হামলা চালাতে পারে যখন তখন। এবং সেই ভয়াবহ সম্ভাবনার কথা যে কমান্ডার সাহেবের মনে উঁকি দেয়নি তা নয়। কাল সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে জিপোসের সঙ্গে দেখা করা, আত্তেলীয় মনে মনে বললেন। তিনি জানতেন সর্বাধিনায়ক তার কথা বিশ্বাস করবে। তাঁবুতে ঢুকতেই জামানি তাকে জানালো পরিস্থিতি খুব খারাপ। সারা দিন ধরে টমটম অর্থাৎ ঢাক বেজেছে। ওই শব্দের সূত্র ধরে জানা গেছে যে দলবদ্ধ সিংহের দ্বারা আক্রান্ত হয়েছে জুলুদের দুটি আস্তানা। বিল আর প্রফেসর বিশ্রাম নিতে তাঁবুতেও এসেছিলেন। সিংহঘটিত দুঃসংবাদ কর্ণগোচর হওয়া মাত্র তাঁরা ওষুধপত্র আর রাইফেল নিয়ে অকুস্থলের দিকে ছুটে গেছেন। তবে আরও খারাপ খবর আছে। জুলুল্যান্ডের পশ্চিম অংশে বিদ্রোহ দেখা দিয়েছে। বিদ্রোহ? কার বিরুদ্ধে? চমকে প্রশ্ন করলেন আত্তেলীয়। জাতির মাতব্বর আর জাদুকরদের বিরুদ্ধে, জামানি বলল। ওরা সিম্বাদের মানে সিংহদের থামাতে পারছে না বা থামাচ্ছে না। একজন জুলু সর্দারকে তীর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে। জিপোসর হয়ে খাজনা আদায় করতে গিয়েছিল ওই সর্দার। তার অনুচরকে তীর মেরে খুন করা হয়েছে শুনে জিপোসো ভয়ানক ক্ষেপে গেছে। সে চলে গেছে হত্যাকারীদের শাস্তি দিতে। সঙ্গে গেছে জুলুল্যান্ডের সেরা 200 যোদ্ধা। বাহ, চমৎকার। আত্তেলীয় ভাবলেন, জিপোসোর কাছ থেকে এখন আর কোনো সাহায্য পাওয়া যাবে না। আর সুকাম্বা না, জামানি আবার বলতে শুরু করেছিল, কিন্তু হঠাৎ থেমে গিয়ে সে রান্নাঘরের দিকে ছুটে চলে গেল। সুকাম্বানা নামক লোকটিকে চিনতেন আত্তেলীয়। সে ছিল জুলু শিকারীদের জাদুকর। অত্যন্ত বেয়াড়া ধরনের লোক। টোয়াবেনির স্বল্প সংখ্যক বন্ধুদের মধ্যে অন্যতম। ধাঁ করে আত্তেলীয়র মাথার ভেতর একটা ভয়াবহ সম্ভাবনা বিদ্যুতের মতো চমকে উঠল। সুকাম্বানা আর টোয়াবেনির অশুভ যোগাযোগ কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের সূচনা করছে না তো? নৈশভোজ শেষ হওয়ার পর আত্তেলীয় তাঁর তাঁবুতে জামানিকে ডেকে পাঠালেন। জামানি সহজভাবেই তার সঙ্গে দেখা করতে এলো, কারণ প্রত্যেক রাতেই পরের দিনের কর্মসূচি সে আত্তেলীয়র কাছে জানতে পারত। কিন্তু সেসব কথা না তুলে মাসাঙ্গা যখন তাকে সুকাম্বানার কথা জিজ্ঞেস করলেন, তখন সে বেশ ঘাবড়ে গেল। মুখ ফসকে দু একটা কথা বেরিয়ে যাওয়ার জন্য জামানি তখন মনে মনে নিজেকে অভিশাপ দিচ্ছে। কিন্তু এখন আর আত্তেলীয় তাকে ছাড়তে রাজি নন। জেরার মুখে সে আরও কয়েকটা গোপনীয় কথা ফাঁস করে ফেলল। শেষকালে আত্তেলীয় যখন শপথ করে বললেন সর্বাধিনায়ক জিপোসোকে তিনি কিছু বলবেন না, তখনই সব কিছু খুলে বলতে রাজি হলো জামানি। জামানির বক্তব্য সংক্ষেপে পরিবেশিত হলে যা হয় তা হচ্ছে এই। বর্ষার দেবতা আঞ্জিয়ানা জুলুদের পূজা প্রার্থনা ও কাকুতি মিনতি শুনেও অবিচলিত। বৃষ্টির নাম নেই, খরদাহে জ্বলছে জুলুদেশ। সিংহরা সংখ্যায় বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে তাদের সাহস আর ঔদ্ধত্য। জন্তুগুলো এখন আর মানুষকে ভয় পায় না। এই ভয়াবহ পরিস্থিতির জন্য জুলুল্যান্ডের মানুষ অতীন্দ্রিয় জগৎকে অর্থাৎ প্রেতাত্মাদের দায়ী করেছে। আত্তেলীয়র কাছে টোয়াবেনি বলেছিল তার ছেলেরা নাকি টোয়াবেনির এক ভাইয়ের ক্রালে গেছে একটা বেড়া বাঁধার কাজে সাহায্য করতে। কথাটা আদপেই সত্যি নয়। একদল ক্ষিপ্ত জুলুকে সংঘবদ্ধ করার জন্য টোয়াবেনির ছেলেরা সেখানে গিয়েছিল। আর সেটি হচ্ছে আর এক শয়তানের আস্তানা, সুকাম্বানার ক্রাল।
জামানির বক্তব্য থেকে আরও একটি তথ্য সংগ্রহ করতে সমর্থ হলেন আত্মীয়। সুকাম্বানার সঙ্গে নাকি জরুরি পরামর্শ করেছেন আঞ্জিয়ানা স্বয়ং। এই অতি মূল্যবান সংবাদটি অবশ্য সুকাম্বানা নিজেই জুলুদের জানিয়েছে, জামানিও বাদ যায়নি। এই পর্যন্ত বলেই জামানি হঠাৎ কাঁপতে শুরু করলো। তার কথাগুলো মুখের ভেতর আটকে যেতে লাগলো বারবার। ভাঙা ভাঙা গলায় ফিসফিস করে ভয়ার্ত জামানি যা বলল তা থেকে আত্মীয় বুঝলেন সুকাম্বানা নাকি সবাইকে বলেছে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে এক জুলু যোদ্ধা। সুকাম্বানার মতে উক্ত জুলু যোদ্ধার চোখ দুটির সঙ্গে জড়িত রয়েছে অমঙ্গলের অভিশাপ, এবং এই ভয়াবহ অবস্থা থেকে উদ্ধার লাভ করতে হলে অবিলম্বে অভিশপ্ত চক্ষু বিশিষ্ট ওই মানুষটিকে শাস্তি দেওয়া দরকার। কিন্তু অনেক মানুষের ভিড়ের ভেতর থেকে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করতে হলে গন্ধবিচারের সভা বসাতে হবে। কিন্তু গন্ধবিচারের সভায় যে মানুষটি ওইভাবে বিচার করতে সক্ষম, সেই অদ্বিতীয় জাদুকরকে তার অধিকৃত পদ থেকে খারিজ করে তার ক্ষমতা কেড়ে নিয়েছে ঈর্ষাকাতর জ্ঞানী ব্যক্তিদের সভা এবং সর্দার জিপোসো। বর্ষার দেবতা আঞ্জিয়ানা এই অবিচারে ক্রুদ্ধ হয়েছেন। অনাবৃষ্টির জন্য জিপোসোর অবিচারও কিছুটা দায়ী বলে মত প্রকাশ করেছে সুকাম্বানা। জিপোসো এবং জ্ঞানী ব্যক্তিদের বিচারে টোয়াবেনিকে যে দোষী সাব্যস্ত করে জাদুকরের সম্মানিত পদ থেকে বিচ্যুত করা হয় তা শুনেছিলেন আত্মীয়। অতএব তিনি সহজেই বুঝতে পারলেন সুকাম্বানার উল্লিখিত জাদুকরটি টোয়াবেনি ছাড়া আর কেউ নয়। জামানির কাছ থেকে আরও একটা সংবাদ জানতে পারলেন আত্মীয়। সংবাদটি হচ্ছে এই: জিপোসো বিদ্রোহ দমনে যাত্রা করার আগে সুকাম্বানা গন্ধের সাহায্যে বিচার করার অনুমতি চেয়েছিল। জিপোসো অনুমতি দেয়নি। সে জানত গন্ধবিচার অনিবার্যভাবেই নরহত্যা ঘটাবে, এমনকি গণহত্যার মতো বীভৎস কাণ্ড ঘটাও অসম্ভব নয়। কিন্তু জিপোসো এখন অনুপস্থিত। সুকাম্বানা আর টোয়াবেনিকে বাধা দেবে কে? আত্মীয় বললেন, তাহলে নিশ্চয়ই কাল ওরা গন্ধবিচারের সভা ডাকছে। না না, কাল নয়। জামানি তাড়াতাড়ি বলে উঠল, কাল নয় মাসাঙ্গা, কাল কিছু হবে না। তবে কবে হবে ওই বিদঘুটে কাণ্ড? জবাব নেই। জামানি আবার বোবা। মাসাঙ্গার অনেক অনুরোধ উপরোধেও তার মৌনভঙ্গ হলো না। পরের দিন কোথাও গেলেন না আত্মীয়, তাঁবুতেই বসে থাকলেন। ঢাকের আওয়াজ ভেসে আসতে লাগলো। আত্মীয় ঢাকের ভাষা জানেন না, কিন্তু ঘন ঘন দ্রুত তালে সেই ধ্বনিতরঙ্গের প্রবল উত্তেজনা তিনি অনুভব করতে পারলেন। ঢাক কি বলছে জানার জন্য তিনি অস্থির হয়ে উঠলেন, কিন্তু জানবেন কি করে? তাঁবুর নিগ্রোরা হঠাৎ ঢাকের ভাষা ভুলে গেছে। আত্মীয়র বিশ্বস্ত অনুচর জামানিও ব্যতিক্রম নয়। বারবার প্রশ্ন করে একই উত্তর পেলেন আত্মীয়। ঢাকের ভাষা তারা নাকি কিছুই বুঝতে পারছে না। এক রাতের মধ্যে আয়ত্ত বিদ্যার এমন হঠাৎ বিলুপ্তি এবং স্মরণশক্তির এমন আকস্মিক বিপর্যয় দেখে স্তম্ভিত হয়ে গেলেন আত্মীয়। রাত এলো, যথা নিয়মে আবার এলো প্রভাত। আজ আর ঢাক বাজছে না। আগের দিনের অবিরাম ধ্বনিতরঙ্গের পর এই অস্বাভাবিক স্তব্ধতা যেন ভয়ঙ্কর এক ঘটনার পূর্বাভাস। আত্মীয় উঠে দাঁড়ালেন, জামা কাপড় পরে প্রস্তুত হলেন। তারপর পদার্পণ করলেন তাঁবুর বাইরে। জামানিকে উদ্দেশ্য করে তিনি বললেন, আমি টোয়াবেনির কাছে যাচ্ছি, তুমিও সঙ্গে চলো। আত্মীয় যা ভেবেছিলেন তাই হলো। জামানি তাঁর আদেশ অমান্য করে দাঁড়িয়ে রইল এবং বারবার তাঁকে তাঁবু ছেড়ে বাইরে যেতে নিষেধ করল। সে এই কথাও বলল তার নিষেধ অগ্রাহ্য করা মাসাঙ্গার উচিত নয়। আত্মীয় শুনলেন না। তিনি জানতেন জামানি তাঁকে ভালোবাসে, তাঁর বিপদ থেকে তাকে রক্ষা করার জন্যই কোথাও যেতে বারণ করছে। কিন্তু আত্মীয়র কানে তখনও বাজছে জুলু বালিকার কাতর প্রার্থনা, জাবাব, আমি সাহায্য চাই। আত্মীয় অনুমান করেছিলেন মুন্দাবুলি আর এনগোর সর্বনাশ করার জন্য এক চক্রান্তে জাল বুনছে দুই শয়তান, টোয়াবেনি ও সুকাম্বানা। চক্রান্তকারীদের কি করে বাধা দেবেন সে কথা আত্মীয় নিজেও ভাবতে পারেননি, বিশেষত ষড়যন্ত্রের চেহারাটা যখন তার কাছে অস্পষ্ট। কিন্তু যে ভয়াবহ বিপদের ফলে দুটি নিরপরাধ মানুষের জীবন বিপন্ন হতে চলেছে, তাতে যথাসাধ্য বাধা দেওয়া উচিত বলেই মনে করেন তিনি, এবং সেই জন্যই টোয়াবেনির আস্তানা লক্ষ্য করে যাত্রা করেছিলেন। সঙ্গে ছিল নিত্যসঙ্গী রাইফেল আর ক্যামেরা। পথে যেতে একটি সিংহের দেখা পেয়েছিলেন তিনি। ক্যামেরার সাহায্যে পশুরাজের আলোকচিত্র গ্রহণ করতেও তার ভুল হয়নি। সিংহটা তাকে আক্রমণের চেষ্টা না করে বিলক্ষণ সুবুদ্ধির পরিচয় দিয়েছিল। সেদিন সকালে গুলির আওয়াজে জুলুদের কাছে নিজের অস্তিত্ব ঘোষণা করতে রাজি ছিলেন না আত্মীয়।
প্রায় 1 ঘন্টা হেঁটে তিনি টোয়াবেনির ক্রালের কাছে অবস্থিত পাহাড়ের ওপরে এসে পৌঁছলেন। সেখান থেকে চারদিকে দৃষ্টি সঞ্চালন করে তিনি দেখলেন তার উল্টো দিকে যে পাহাড়টার উপর এই সময় টোয়াবেনির গরুগুলো ঘাস খেয়ে বেড়ায়, সেখানে তারা নেই। গরুগুলোকে ক্রালের ভেতর তাদের নির্দিষ্ট আবেষ্টনীর মধ্যে আজ বন্দি করে রাখা হয়েছে। আস্তানার দরজাটা খোলা এবং সেই উন্মুক্ত প্রবেশপথের মুখে ভিড় করেছে জুলু রমণীর দল। দ্বারের বাইরে ছোট ছোট কয়েকটা দলে বিভক্ত হয়ে উত্তেজিত স্বরে কথা বলছে প্রায় 100 পুরুষ। বিস্তীর্ণ মাঠের এখানে ওখানে কালো কালো ছাপ দেখে আত্মীয় বুঝলেন যেসব ঝোপঝাড় বা শুষ্ক নালার মধ্যে সিংহের লুকিয়ে থাকার সম্ভাবনা ছিল, সেই জায়গাগুলো জুলুরা আগুনে পুড়িয়ে সাফ করে ফেলেছে। দ্রুত চিন্তা করতে লাগলেন আত্মীয়। এই মুহূর্তে পিছন ফিরে তিনি যদি যাত্রা করেন তাহলে সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকলে বিপদের ভয় নেই, কিন্তু অত দূর থেকে কিছু দেখা বা শোনার আশা তাহলে একেবারেই ত্যাগ করতে হয়। সামনে এগিয়ে গেলে অবাঞ্ছিত পরিস্থিতির উদ্ভব হতে পারে, তবে এটুকু বিপদের ঝুঁকি নিলে হয়তো তিনি এমন দৃশ্য দেখতে পাবেন যা ইতিপূর্বে ইউরোপ বা আমেরিকাবাসী কোনো শ্বেতাঙ্গের দৃষ্টিগোচর হয়নি। হয়তো এসব দুর্লভ দৃশ্যের আলোকচিত্র গ্রহণ করার সুযোগও পেতে পারেন তিনি। এবং বরাত ভালো থাকলে রক্তারক্তির ভয়াবহ সম্ভাবনাকেও হয়তো রোধ করতে পারবেন। মুহূর্তের আবেগে পরিচালিত হলেন আত্মীয়। হাতের রাইফেল মাটিতে নামিয়ে তিনি পাহাড় ভেঙে নিচের দিকে নামতে লাগলেন। আত্মীয় ভেবেছিলেন নিরস্ত্র অবস্থায় গেলে জুলুরা নিশ্চয়ই তার মনোভাব সম্বন্ধে সন্দেহ প্রকাশ করবে না। তাছাড়া রাইফেল এখন কোন কাজে লাগবে? অবস্থা যদি ঘোরালো হয় তবে 100 বর্ষার বিরুদ্ধে একটা রাইফেল নিয়ে তিনি কি করতে পারেন? পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নামতে তিনি যখন অর্ধেক পথ অতিক্রম করেছেন, সেই সময় হঠাৎ জনতার ভেতর থেকে একটি উত্তেজিত তীব্র স্বর সকলকে সাবধান করে দিল। 100 লোকের জনতা এক মুহূর্তে চুপ। সকলের দৃষ্টি পড়েছে আত্মীয়র দিকে। পাহাড়ের মাঝামাঝি নেমে এলেন আত্মীয়। জনতা কথা বলল না, নিঃশব্দে তাকে লক্ষ্য করতে লাগলো। নিচু জায়গাটা পার হয়ে পরবর্তী উচ্চভূমির ওপর পা রাখলেন আত্মীয়। সঙ্গে সঙ্গে মুখর হয়ে উঠল মৌন জনতা। সকলেই একসঙ্গে কথা বলতে চায়। উঁচু জমি পার হয়ে এসে দাঁড়ালেন জুলুদের মাঝখানে। তৎক্ষণাৎ চিৎকার, গোলমাল, হই হই, ধুন্ধুমার কাণ্ড। আত্মীয় জুলুদের কাছে বিনীত ও ভদ্র ব্যবহার পেতেই অভ্যস্ত, কিন্তু জনতার মধ্যে কেউ তাকে ভদ্রতাসূচক অভিবাদন জানিয়ে অভ্যর্থনা করল না। ভদ্রতা, শিষ্টতা প্রভৃতি সৌজন্যবোধ সেদিন জুলুদের ভেতর থেকে অন্তর্ধান করেছে। সাদা মানুষের অনধিকার চর্চায় তারা বিরক্ত। কয়েকজন আবার বিরূপ মনোভাব গোপন করতেও চাইল না। আত্মীয় দেখেও দেখলেন না, বুঝেও বুঝলেন না। সল্লাসে হাত নেড়ে তিনি জুলুদের অভিবাদন জানালেন। সালাগাতলে। একজন উত্তর দিল। সেই একজন অবশ্য খুব সাধারণ মানুষ নয়। যে লোকটি আত্মীয়র অভিবাদনে সাড়া দিয়েছিল সে হচ্ছে জুলুদের মধ্যে এক প্রাচীন ইন্ডানা বা জ্ঞানী ব্যক্তি। সাহস ও বীরত্বের জন্য সে যৌবনে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল এবং জুলুদের সামাজিক ব্যাপারে তার মতামতের মূল্য ছিল খুবই বেশি। ওই বিশিষ্ট লোকটির সঙ্গে আত্মীয় সাহেবের যে বন্ধুত্বের বন্ধন গড়ে উঠেছিল তার মধ্যে কোনো তরফ থেকেই কৃত্রিমতার স্থান ছিল না। স্খলিত চরণে এগিয়ে এসে পূর্বোক্ত ইন্ডানা আত্মীয়র হাতে হাত দিয়ে করমর্দন করল। আত্মীয় বললেন, ওদের জানিয়ে দাও আমি এখানে দর্শক হিসেবে এসেছি। যা দেখব, যা শুনবো সে কথা আমি শ্বেতাঙ্গ কর্তৃপক্ষের কাছে বলবো না। ভীষণ চেঁচামেচি গোলমাল হচ্ছিল। হাত তুলে সবাইকে চুপ করতে বলল ইন্ডানা। কয়েক মিনিট ধরে নির্বাক জুলু জনতাকে উদ্দেশ্য করে সে কথা বলল। প্রথমেই সে জনতাকে জানিয়ে দিল সাদা মানুষের সঙ্গে ম্যাজিকের বাক্স অর্থাৎ ক্যামেরা ছাড়া আর কোনো অস্ত্রশস্ত্র নেই, অতএব তার উদ্দেশ্য খারাপ নয়। তারপর অভিযাত্রীদের সততা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রমাণ হিসেবে সাদা মানুষের বিভিন্ন কীর্তিকলাপের কথা বলতে আরম্ভ করল। সিংহের আক্রমণে আহত জুলুদের চিকিৎসা করে অভিযাত্রীরা যে অনেককে বাঁচিয়ে তুলেছেন সেই সব কথা সে উল্লেখ করল। সিংহ শিকারের কথা, দাঁত ব্যথা উপশম করে জুলুদের আরাম দেওয়ার ইতিহাস প্রভৃতি সব ঘটনার কথাই সে বলেছিল এবং পরিশেষে সাদা মানুষদের কাছ থেকে প্রাপ্ত মূল্যবান উপহারগুলোর কথাও সে জনতাকে স্মরণ করিয়ে দিতে ভুলল না। ইন্ডানার কথা শেষ হলো, সঙ্গে সঙ্গে মুখ খুলল সুকামবানা। ঝড়ের বেগে সে অনেক কথাই বলে গেল। উচ্চ কণ্ঠে উচ্চারিত সেই দ্রুত বাক্যঝটিকার সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে,
চুলোয় যাক সাদা মানুষরা। জনতা এবার একসঙ্গে কথা বলতে শুরু করলো। জনতার এক অংশ জানালো আত্মীয়র উপস্থিতি তাদের কাছে আপত্তিকর নয়, অপর অংশ বিদেশিকে ঘটনাস্থলে থাকতে দিতে অসম্মত। আত্মীয় কোনো দিকে নজর দিলেন না, নির্লিপ্তভাবে তিনি ম্যাজিকের বাক্স হাতে ফটো তুলতে শুরু করলেন। সুখের বিষয়ে অকুস্থলে টোয়াবেনি উপস্থিত ছিল না, সে থাকলে হাওয়া বদলে যেত। আত্মীয় সেই ইন্ডানাকে ভোটের সাহায্যে সমস্যার সমাধান করতে বললেন। ভোট নেওয়া হলো। শূন্যে বিদ্যুৎ ছড়িয়ে জ্বলে জ্বলে উঠল অনেকগুলো বর্ষা ফলক। অধিকাংশ মানুষই হাতের অস্ত্র তুলে ধরে আত্মীয়র সপক্ষে রায় দিল। যারা বিদেশির উপস্থিতি চায়নি তারা বিনা বাক্যব্যয় সংখ্যাগরিষ্ঠের দাবি মেনে নিল। এই ব্যাপারে সুকাম্বানার আর কিছুই বলার উপায় থাকল না। জনতাকে উদ্দেশ্য করে সে একটি হুকুম দিল। সঙ্গে সঙ্গে আত্মীয়র উপস্থিতি ভুলে গেল জনতা। সুকাম্বানা আর জ্ঞানী ব্যক্তিদের মাঝখানে রেখে তারা গোল হয়ে বসে পড়ল। তারপর বৃত্তাকারে উপবিষ্ট জনতার ভেতর থেকে জাগলো মিলিত কণ্ঠের সঙ্গীত ধ্বনি। খুব ধীরে ধীরে মৃদু স্বরে গান গাইছে জনতা। ঐক্যতান সঙ্গীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কুটির থেকে বেরিয়ে এলো টোয়াবেনি। চতুর্দিকে দণ্ডায়মান জুলু মেয়েরা ব্যস্ত হয়ে সরে দাঁড়ালো। বৃত্তাকারে উপবিষ্ট পুরুষরা বৃত্ত ভেঙে তাকে মধ্যস্থলে প্রবেশ করার পথ ছেড়ে দিল। টোয়াবেনি কারো দিকে চাইল না। তার গতিবিধি এখন সম্মোহিত ব্যক্তির মতো আড়ষ্ট এবং তার ভাবলেশীন চক্ষু দুটির দৃষ্টি নিবদ্ধ হয়েছে একটি শানিত বর্ষা ফলকের ওপর। ওই বর্ষাটাকে মাটিতে পুঁতে তার চারপাশে গোল হয়ে বসেছিল পুরুষের দল। টোয়াবেনির উপস্থিতির সঙ্গে সঙ্গে সম্মিলিত কণ্ঠের মৃদু সঙ্গীতধ্বনি উচ্চস্বরে বেজে উঠল। টোয়াবেনির পাতলা ছিপছিপে শরীরটা দুলতে লাগলো, একবার সামনে একবার পেছনে। তীব্রতম পর্যায়ে উঠে গেল গায়কদের কণ্ঠস্বর, উদারা মুদারা তারা। তারপর আবার নিচের দিকে নেমে আসতে লাগলো সুরের ঢেউ। মৃদু থেকে হলো মৃদুতর, অস্পষ্ট, এবং পরিশেষে বিরাম লাভ করল স্তব্ধতার গর্ভে। গান থামল। এখন মৌন জনতার নির্নিমেষ দৃষ্টির একমাত্র লক্ষ্য হলো টোয়াবেনি। আত্মীয় অনুভব করলেন এক ভয়ঙ্কর প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে নির্বাক মানুষগুলো। টোয়াবেনির নিঃশ্বাস পড়ছে দ্রুত। তার দেহে বুঝি ভর করেছে প্রেতাত্মা। আচম্বিতে এক প্রকাণ্ড লাফ মেরে সে ভূপৃষ্ঠে প্রথিত বর্ষার কাছ থেকে ছিটকে অনেক দূরে এসে পড়ল। তারপর ঘুরে ঘুরে প্রত্যেক জুলু যোদ্ধার দেহের ঘ্রাণ গ্রহণ করল। আবার ঘুরে এসে সে লাফিয়ে লাফিয়ে যোদ্ধাদের কাছে গিয়ে শুঁকতে লাগলো। এক একটি লোককে দুবার তিনবার করে সে শুঁকল। তবু শেষ হলো না গন্ধের বিচার, এবং ক্লান্ত হলো না টোয়াবেনি। যন্ত্রের মতো লাফাতে লাফাতে সে যোদ্ধাদের দেহের ঘ্রাণ গ্রহণ করতে লাগলো বারংবার। আত্মীয় অবাক হয়ে ভাবতে লাগলেন, এইভাবে ব্যাপারটা নিষ্পত্তি হবে কি করে? অনেকেই, বিশেষ করে অভিজ্ঞ শিকারীরা জানেন, মানুষ অথবা জানোয়ার ভয় পেলে তাদের শরীর থেকে এক ধরনের গন্ধ নির্গত হয়। কিন্তু সেই গন্ধকে আবিষ্কার করতে পারে বিশেষ কয়েক শ্রেণীর পশুর ঘ্রাণেন্দ্রিয়। হয়তো দীর্ঘকাল অনুশীলন করার ফলে বন্য পরিবেশের মানুষ টোয়াবেনি ওই বিদ্যাকে আয়ত্ত করেছে। হয়তো সত্যিকার অপরাধীর দেহ নিঃসৃত ঘামের সঙ্গে জড়িয়ে থাকবে ভয়ের গন্ধ, এবং অনুশীলন করে যদি কেউ ওই গন্ধের স্বরূপ নির্ণয় করতে পারে তবে তার পক্ষে অপরাধীকে শনাক্ত করা খুবই সহজ। কিন্তু অনাবৃষ্টির জন্য কোনো মানুষ অপরাধ বোধ করে ভয়ার্ত হয়ে উঠবে না। কাজেই গন্ধের বিচার এখানে একেবারেই অকেজো। জুলুদের পক্ষে সব কিছুই বিশ্বাস করা সম্ভব হলেও আত্মীয়র পক্ষে এমন কড়া গাঁজা হজম করা দুঃসাধ্য। ওই যে সেই লোক যার দুই চোখে জড়িয়ে আছে অমঙ্গলের অভিশাপ। তীব্র স্বরে চেঁচিয়ে উঠল টোয়াবেনি। জনতা চিৎকার করে উঠল। শূন্যে লাফিয়ে উঠল 100 যোদ্ধা। তাদের ঘরমাক্ত দেহে চকচক করে উঠল সূর্যরশ্মি। একটি লোকের হাত চেপে ধরল টোয়াবেনি। শুরু হলো ধস্তাধস্তি। জনতা ছুটে এসে দুজনকে ঘিরে ফেলল। অত লোকের হুটোপুটির ভেতর ধৃত ব্যক্তির চেহারা দেখতে পেলেন না আত্মীয়, তবে বুঝলেন গন্ধের বিচার শেষ হয়েছে, ধরা পড়েছে অপরাধী। আত্মীয় অবাক হয়ে ভাবছেন টোয়াবেনির ষড়যন্ত্রের শিকার কে হতে পারে। হঠাৎ তার পাশ কাটিয়ে কেউ যেন ছুটে বেরিয়ে গেল। তিনি ঘুরে দেখলেন একটি মেয়ে। সে ছুটছিল তীর বেগে। পেছন থেকে তার মুখ দেখতে পেলেন না আত্মীয়, তবু মেয়েটিকে তিনি চিনতে পারলেন, ন্দাবুলি। তাকে চেঁচিয়ে ডাকতে গিয়ে থেমে গেলেন আত্মীয়। তাকে কেউ দেখতে পায়নি।
সকলেরই ব্যগ্রদৃষ্টি সেইখানে যেখানে জুলুদের মাঝখানে টোয়াবেনির সঙ্গে ধস্তাধস্তি করছে একটি হতভাগ্য মানুষ। জনারণ্যের ভেতর থেকে তার চেহারা দেখতে না পেলেও হুমদাবুলির আচরণেই আত্মীয় বুঝে গেছেন টোয়াবেনির কবলে পড়ে যে মানুষটি ছটপট করছে সে এনগো ছাড়া আর কেউ নয়। আর সঙ্গে সঙ্গে ধাবমান জুলু বালিকার উদ্দেশ্য তিনি ধরে ফেলেছেন। সে ছুটে চলেছে সর্বাধিনায়ক জিপোসোর সঙ্গে দেখা করার জন্য। আত্মীয়র ভ্রু কুঞ্চিত হল। চারদিকে অগণিত নরখাদক সিংহের ক্ষুধার্ত দৃষ্টি এড়িয়ে অরণ্য প্রান্তর ও পর্বতের দুস্তর বাধাভেদ করে বালিকা কি জিপোসোর সঙ্গে দেখা করতে পারবে কি সেই লোকটাকে বাঁচাতে যে এখন ছটপট করছে ক্ষিপ্ত কুসংস্কার অন্ধ জনতার মধ্যে? হ্যাঁ, ছটপট করছে এনগো। তাকে চেপে ধরেছে ক্রুদ্ধ জনতা। একদল জুলু যোদ্ধা তাকে শূন্যে তুলে ফেলল। তারপর হাতে হাতে তাকে তুলে নিয়ে এলো একটা মস্ত গাছের নিচে। আত্মীয় গাছটার দিকে তাকালেন। পত্রবিহীন ওই বিশাল শুষ্ক বৃক্ষটির নাম তিনি শুনেছেন, যন্ত্রণাদায়ক বৃক্ষ। তার জুলু অনুচর জামানি একদিন তাকে ওই গাছটার নাম এবং কার্যকারিতা সবিস্তারে জানিয়ে দিয়েছিল। জামানির মুখ থেকেই আত্মীয় শুনেছেন যে গাছের গুঁড়ির সঙ্গে বেঁধে প্রাচীনকালে অপরাধীকে শাস্তি দেওয়া হতো। রজ্জুবদ্ধ অপরাধীর চারপাশে ঘুরে ঘুরে নাচা গান চালাতো বর্ষাধারী যোদ্ধার দল এবং ঘণ্টার পর ঘণ্টা ধরে খুঁচিয়ে মারত ওই হতভাগ্য মানুষটিকে। আত্মীয় সচমকে ভাবলেন, তাঁকেও কি আজ ওই রকম বীভৎস হত্যাকাণ্ডের দর্শক হতে হবে? তাছাড়াও আর একটা ভীষণ সম্ভাবনার কথা তাঁর মনে হলো। নরমাংসের স্বাদ গ্রহণ করলেই সিংহ যেমন মানুষ খেকো হয়ে যায়, ঠিক তেমনিভাবেই মানুষের ভেতরকার পশুও রক্তপাতের জন্য হন্যে হয়ে ওঠে। এনগোর রক্তপাতে উল্লসিত জনতার মধ্যে যদি রক্তের তৃষ্ণা জাগে, তাহলে তারা কি আত্মীয়কেও রেহাই দেবে? ইতিমধ্যেই তাদের পরিবর্তন এসেছে। শান্তশিষ্ট মানুষগুলো বন্য পশুর মতোই ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাদের চোখে মুখে এখন রক্তলোলুপ সাপদের হিংস্র অভিব্যক্তি। আত্মীয়র পা দুটো তাকে ঘটনাস্থল থেকে টেনে নিয়ে যেতে চাইল সেইখানে যেখানে পড়ে আছে তার রাইফেল। প্রবল ইচ্ছাশক্তি প্রয়োগ করে তিনি পলায়নের ইচ্ছা দমন করলেন। 16 বছরের একটি বালিকা যদি এই ক্ষিপ্ত যোদ্ধাদের বিরুদ্ধাচরণে প্রবৃত্ত হয়, নিরাপরাধ মানুষকে প্রাণ রক্ষার জন্য ওইটুকু মেয়ে যদি চতুর্দিকে ভ্রাম্যমান শত শত নরখাদক সিংহের ভয়াবহ উপস্থিতি অগ্রাহ্য করতে পারে, তবে আত্মীয়র মতো একজন সৈনিক পুরুষের পক্ষে পালিয়ে আত্মরক্ষার চিন্তা করাও অন্যায়। তিনি পলায়নের ইচ্ছা দমন করে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য মনে মনে প্রস্তুত হলেন। চারপাশে দাঁড়িয়ে থাকা জনতা ও এনগোর দিকে দৃষ্টিপাত করলেন আত্মীয়। ক্রুদ্ধ জনতার আস্ফালন এখন থেমে গেছে। তারা ধীরভাবে অপেক্ষা করছে ইন্ডানাদের কথা শোনার জন্য। যতই রাগ হোক, জুলুরা ইন্ডানা উপাধিপ্রাপ্ত জ্ঞানী ব্যক্তিদের মতামত কখনো অগ্রাহ্য করে না। সব সমেত 3 জন ইন্ডানা সেখানে উপস্থিত ছিল। প্রথমেই এগিয়ে এলো সেই ইন্ডানা যে প্রথমেই আত্মীয়র সঙ্গে করমর্দন করেছিল। ওই লোকটি এনগোর কাছে জানতে চাইল সে অপরাধ স্বীকার করতে রাজি আছে কিনা। এনগো জানালো সে নিরাপরাধ। ইন্ডানাটি তখন জনতাকে জিপোসের জন্য অপেক্ষা করতে অনুরোধ জানালো। তার কথার ভঙ্গিতে বোঝা গেল এনগোর অপরাধ সম্বন্ধে সে নিজেও নিঃসন্দেহ নয়। এইবার 2 নম্বর ইন্ডানা তার অভিমত প্রকাশ করল। তার কথা হচ্ছে এই মুহূর্তে গাছের সঙ্গে বেঁধে এনগোকে মেরে ফেলা উচিত। জুলুদের প্রাচীন পদ্ধতি অনুসারে ধীরে ধীরে খুঁচিয়ে মারার পক্ষপাতী সে নয়। চটপট মৃত্যুদণ্ড কার্যকরী করতেই সে ব্যগ্র। কারণ জিপোসো অকুস্থলে এসে পড়ে সব ওলটপালট করে দিতে পারে এমন সম্ভাবনার কথাও জনতাকে সে জানিয়ে দিল এবং শুভ কার্যে বিলম্ব না করাই বুদ্ধিমানের কাজ হবে বলে পরবর্তী বক্তাকে স্থান ছেড়ে দিল। জনতার একাংশ প্রবল হর্ষধ্বনিতে সমর্থন জানালো, আর একদলের তরফ থেকে শোনা গেল শ্লেষতিক্ত ব্যঙ্গধ্বনি। এইবার রঙ্গমঞ্চে আবির্ভূত হলো 3 নম্বর ইন্ডানা। তার বক্তব্য হচ্ছে চিরাচরিত রীতি অনুযায়ী বিচার না করলে অন্যায় হবে। অতএব গরম জলের সাহায্যে অভিযুক্ত ব্যক্তির অপরাধ নির্ণয়ের যে প্রাচীন প্রথা আছে সেই পদ্ধতি অনুসারে এনগোর বিচার হওয়া দরকার। এনগোর ডান হাত ফুটন্ত গরম জলে ডুবিয়ে দিয়ে যদি দেখা যায় যে সেটা অক্ষত আছে, তবেই বোঝা যাবে সে নির্দোষ। জনতা সোল্লাসে চিৎকার করে এই প্রস্তাব সমর্থন করল। সঙ্গে সঙ্গে কুটিরের ভেতর থেকে একটা মস্ত বড় হাঁড়ি নিয়ে এলো টোয়াবিনী। আত্মীয় বুঝলেন শয়তানটা আগেই সব ঠিক করে রেখেছিল। এনগোর সামনে ফুটন্ত গরম জলের হাঁড়ি রাখা হলো। সে পিছিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু শয়তান টোয়াবিনী বজ্র মুষ্টিতে চেপে ধরে এনগোর ডান হাতটা ঢুকিয়ে দিল হাঁড়ির ভেতর।
কয়েক মুহূর্ত। এনগোর হাত ছেড়ে দিল টোয়াবেনি। সঙ্গে সঙ্গে বাঁ হাত দিয়ে ডান হাত চেপে মাটিতে পড়ে যন্ত্রণায় ছটপট করতে লাগলো এনগো। গরম জল তার হাতটাকে ঝলসে দিয়েছে। ওই হচ্ছে অপরাধী, চেঁচিয়ে উঠল সুকাম্বানা। বেঁধে ফেলো ওকে গাছের সঙ্গে, তারপর ধীরে ধীরে বর্ষা দিয়ে খুঁচিয়ে ওকে শেষ করে দাও। শয়তান এনগোই বৃষ্টি বন্ধ করেছে আর সিম্বাদের লেলিয়ে দিয়েছে আমাদের ওপর। তৎক্ষণাৎ জনবারও বলিষ্ঠ যোদ্ধা এনগোকে ধরে গাছের সঙ্গে বেঁধে ফেলল। তারপর তাকে ঘিরে শুরু হলো উদ্দাম নৃত্য। নাচতে নাচতে বর্ষাধারী যোদ্ধারা গোল হয়ে ঘুরতে লাগলো এনগোকে মাঝখানে রেখে। এনগোর সামনে দিয়ে ঘুরে যাওয়ার সময় প্রত্যেক যোদ্ধা তার দেহ লক্ষ্য করে সজোরে বর্ষা চালনা করতে লাগলো এবং এমন অদ্ভুত দক্ষতার সঙ্গে চালিত বর্ষা ফলকের গতিবেগ তারা রোধ করছিল যে লক্ষ্যস্থলের মাত্র কয়েক ইঞ্চি দূরে এসেই থেমে যাচ্ছিল অস্ত্রের শানিত ফলক। এখনও সময় হয়নি। ধীরে ধীরে কমে আসবে লক্ষ্যস্থল ও দংশনোদ্যত বর্ষা ফলকের মধ্যবর্তী দূরত্ব। মৃদু আঘাতে রক্ত পান করবে একটির পর একটি শানিত বর্ষা। অজস্র অগভীর ক্ষত থেকে ঝরতে থাকবে রক্তের ধারা। তারপর এক সময় প্রচণ্ড আঘাতে বিদীর্ণ হয়ে যাবে হতভাগ্য এনগোর হৃৎপিণ্ড। কিন্তু কিন্তু নির্বাক ও নিশ্চেষ্ট হয়ে এই বীভৎস দৃশ্য দেখার জন্যই কি অপেক্ষা করছেন আত্মীয়? অনাবৃষ্টি দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী হতে পারে না। আত্মীয় আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। না, কোনো আশা নেই। এখানে সেখানে কিছু কিছু মেঘ দেখা যাচ্ছে বটে, কিন্তু বৃষ্টি সুদূর পরাহত। পকেট ব্যারোমিটার নামক যে ছোট্ট যন্ত্রটি সর্বদা আত্মীয়র সঙ্গী, সেই যন্ত্রটির দিকে দৃষ্টিপাত করলেন তিনি। ব্যারোমিটারের কাঁটা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি আসন্ন, খুব সম্ভব 2-4 দিনের মধ্যে বর্ষণ শুরু হবে। কিন্তু আত্মীয়র তো 2 দিন পরে হলে চলবে না, এই মুহূর্তে বৃষ্টির দরকার। তবে আত্মীয় ঘড়ি দেখলেন, ঠিক 11টা বেজেছে। প্রায় 1 ঘন্টা হলো উমদাবুলি চলে গেছে এখান থেকে। সমবেত কণ্ঠে ঐকতান সঙ্গীত বেজে উঠেছে তীব্র স্বরে। দ্রুততর হচ্ছে নৃত্যের ছন্দ। বর্ষাগুলো কিন্তু এখনও এনগোর দেহ স্পর্শ করেনি। এনগোর দিকে তাকালেন আত্মীয়। একটু বিচলিত হয়নি সে। তার সুশ্রী মুখমণ্ডলে গভীর অবজ্ঞা ও তাচ্ছিল্যের চিহ্ন। আত্মীয় চিন্তা করতে লাগলেন। একজন ইন্দ্রানা যেন একটু আগেই কি বলছিল? হ্যাঁ, মনে পড়েছে। 2 ঘন্টা পরে এই দূরবর্তী অঞ্চল থেকে এই এলাকায় পদার্পণ করছে সর্দার জিপোসো, এবং এলাকার মধ্যে এসে পড়লে সর্বাধিনায়ক তার পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে কতক্ষণ অজ্ঞ থাকবে বলা শক্ত। অতএব 2 ঘন্টার মধ্যে কাজ শেষ করা উচিত বলে অভিমত প্রকাশ করেছিল উক্ত ইন্দ্রানা। 2 ঘন্টা! এই 2 ঘন্টা যদি জনতাকে ঠেকিয়ে রাখতে পারেন আত্মীয়, তাহলে বোধহয় এনগোর প্রাণরক্ষা হয়। কিন্তু এই ক্ষিপ্ত জনতাকে কি অতক্ষণ ঠেকিয়ে রাখা সম্ভব? আত্মীয় দ্রুত চিন্তা করতে লাগলেন। একটা তীব্র চিৎকার আত্মীয়র কর্ণকুহরে প্রবেশ করল। না, এনগো নয়, চেঁচিয়ে উঠেছে জনতা। রক্তপাত শুরু হয়েছে। আঘাত মারাত্মক নয়, কিন্তু বর্ষার আঘাতে এনগোর বাম জানু থেকে গড়িয়ে পড়ছে রক্ত। আর রক্ষা নেই। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে উঠবে, তারপর হৃৎপিণ্ড বিদীর্ণ করে একসময় নেমে আসবে মৃত্যু। দাঁড়াও, থামো! চেঁচিয়ে উঠলেন আত্মীয়। নাচ থেমে গেল। দারুণ বিস্ময়ে থমকে দাঁড়িয়ে পড়ল যোদ্ধার দল। আত্মীয় বললেন, দাঁড়াও জুলুরা, দাঁড়াও! বর্ষার দেবতা আঞ্জিয়ানা এখনই বৃষ্টি পাঠিয়ে দিচ্ছে। 100 মানুষ মুখ তুলল আকাশের দিকে। তখনই জাগল ক্রুদ্ধ গুঞ্জনধ্বনি। কোথায় বৃষ্টি? আসন্ন বৃষ্টিপাতের কোনো চিহ্নই নেই নীল আকাশের বুকে। কারো দিকে চাইলেন না আত্মীয়, কারো কথায় কর্ণপাত করলেন না তিনি। সোজা এসে দাঁড়ালেন জনতার মাঝখানে। একটু অপেক্ষা করো, ধৈর্য ধরে আমার কথা শোনো। যে ইন্ডানার সঙ্গে আত্মীয়র বন্ধুত্ব ছিল, সেই লোকটি এবার এগিয়ে এলো। জনতাকে উদ্দেশ্য করে সে যে আদেশবাণী উচ্চারণ করলো, তার মর্মার্থ হচ্ছে, ধৈর্য ধরে সাদা মানুষের ম্যাজিকের বাক্স কী করে সেইটা দেখাই এখন জুলুদের অবশ্য পালনীয় কর্তব্য। আত্মীয় ততক্ষণে তার ম্যাজিকের বাক্স অর্থাৎ ক্যামেরা বাগিয়ে ধরেছেন এবং অতি মন্থর পদে অগ্রসর হয়েছেন এনগোর দিকে। ক্যামেরার লেন্স এনগোর বুকের কাছে ধরে ফিসফিস করে আত্মীয় বললেন, চেঁচাও। জোরেই চেঁচিয়েছিল এনগো। এমন কর্ণভেদী মনুষ্য কণ্ঠের আর্তস্বর ইতিপূর্বে কখনো আত্মীয়র শ্রুতিগোচর হয়নি। দেখেছ? বিজয়গর্বে ঘুরে দাঁড়ালেন আত্মীয় জনতার দিকে। 100 বর্ষার সামনে দাঁড়িয়ে যে ভয় পায়নি, সে এখন চেঁচিয়ে উঠেছে, এখন বুঝেছ আমার ক্ষমতা? জুলুরা চমৎকৃত। সত্যি কি ভয়ঙ্কর ওই ম্যাজিকের বাক্স!
আরও ভয়ঙ্কর ওই বাক্সের চোখটা, মানে লেন্স। এইবার এক লম্বা বক্তৃতা শুরু করলেন আত্তেলিও। অভিভূত জুলু জনতা স্তম্ভিত বিস্ময়ে সেই আজগুবি, অদ্ভুত আর অসম্ভব কথাগুলো শুনতে লাগলো। যত রকমের বিদঘুটে অবিশ্বাস্য বিষয়বস্তু আত্তেলিও ভাবতে পেরেছিলেন, সবগুলোকেই তিনি পরিবেশন করেছিলেন সেই বক্তৃতার মধ্যে। টোয়াবেনি আর সুকাম্বানার রাগে কাঁপছিল। তাদের দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ালেন আত্তেলিও। কে এইবার? তোমরা কি বলতে চাও? অনেক কিছুই হয়তো বলার ছিল, কিন্তু দুই শয়তান চুপ করে রইল। তারা জানতো জুলুরা এখন তাদের কোনো কথায় কর্ণপাত করবে না। সাদা মানুষের ম্যাজিকের বাক্স আর জ্ঞানগর্ভ বক্তৃতা তাদের এখন অভিভূত করে দিয়েছে। ইতিমধ্যে আত্তেলিও আর এক কাজ করেছেন। পকেট থেকে সিগারেট বার করে বিলিয়ে দিয়েছেন জুলুদের মধ্যে। জুলুল্যান্ডে সিগারেট অত্যন্ত দুষ্প্রাপ্য আর লোভনীয় বস্তু। অধিকাংশ লোকই সিগারেট নিল। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল হত্যার আগ্রহে যারা একটু আগে ক্ষিপ্ত হয়ে উঠেছিল, তারাই এখন ধোঁয়া ওড়াচ্ছে নির্বিকারভাবে। আত্তেলিও জানতেন এই পরিবর্তন নিতান্তই ক্ষণস্থায়ী, আবার ক্ষেপে উঠবে জনতা। তবে কিছুটা সময় তো পাওয়া গেল। ওইটুকু সময়ের মধ্যেই আত্তেলিওর উর্বর মস্তিষ্কে জন্ম নিয়েছে আর এক নতুন পরিকল্পনা। দেখেছ? আত্তেলিও কম্পাস বার করে সকলের সামনে ধরলেন। এই দেখো ছোট্ট বর্ষাটা, মানে কম্পাসের কাঁটা, কেমন কাঁপছে দেখেছ? এর মানে কি জানো? জুলুরা মাথা নাড়ল। না, সাদা মানুষের ভেলকি তারা বুঝতে পারে না। এর মানে হচ্ছে, আত্তেলিও বললেন, এখনই বৃষ্টি শুরু হবে। সামনের গাছটার ছায়া ওই জায়গায় পড়লেই বৃষ্টি নামবে। আত্তেলিও তার ডান পায়ের গোড়ালি মাটিতে ঠুকে জায়গাটা দেখিয়ে দিলেন। জনতা এখন আর হিংস্র নয়, তাদের অস্বাভাবিক উন্মাদনা কেটে গেছে। আত্তেলিও জুলুদের স্বভাব জানতেন। তিনি বেশ বুঝতে পারছেন উপস্থিত জনতার মধ্যে অনেক মানুষই এখন সর্বাধিনায়ক জিপোসোর আইন ভঙ্গ করার শোচনীয় পরিণাম সম্বন্ধে সচেতন হয়ে উঠেছে। আত্তেলিও হয়তো জনতার শুভবুদ্ধিকে আবার জাগিয়ে তুলে এনগোকে রক্ষা করতে পারতেন, কিন্তু টোয়াবেনি আর সুকাম্বানা তাকে সেই সুযোগ দিল না। শান্ত জনতাকে আবার তারা উত্তেজিত করে তুলল। মধ্যাহ্নের প্রখর সূর্য আগুন ছড়িয়ে দিচ্ছে চারদিকে। গাছের ছায়াটা সরে সরে এসে আত্তেলিওর চিহ্নিত স্থানের খুব কাছেই এসে পড়েছে। চাপা গলায় গর্জে উঠল টোয়াবেনি। ছায়াটা ঠিক জায়গায় এসে পড়লে এই বৃষ্টি শুরু হওয়ার কথা। যদি তা না হয় তবে এনগোকে হত্যা করা হবে। একটু থামল টোয়াবেনি, তারপর অবরুদ্ধ কণ্ঠ সাপের মতো হিসিস করে উঠল। তারপর সাদা মানুষের পালা। আত্তেলিও জানতেন সেটা সহজ নয়। জুলুরা তাঁর গায়ে হাত দিতে সাহস করবে না। তবে টোয়াবেনি যে তাকে খুন করবার চেষ্টা করবে সে বিষয়ে আত্তেলিওর কিছুমাত্র সন্দেহ ছিল না। সময় কাটতে লাগলো ধীরে ধীরে। দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে এগিয়ে আসতে লাগলো গাছের ছায়া নির্দিষ্ট স্থানের দিকে। অবশেষে এলো সেই চরম মুহূর্ত। আত্তেলিওর চিহ্নিত স্থানে উজ্জ্বল রোদের আলোকে লুপ্ত করে নামলো অন্ধকারের প্রলেপ। গাছের ছায়া এসে পড়েছে চিহ্নিত স্থানের ওপর। জুলুরা আকাশের দিকে মুখ তুলল। নির্মেঘ আকাশে জ্বলছে মধ্যাহ্ন সূর্য। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই সেখানে দেখা যাচ্ছে না। জনতার মধ্যে আবার জাগলো হিংস্র উত্তেজনা। আবার শুরু হলো উদ্দাম নৃত্য। এবার তারা দেরি করতে চায় না। কয়েকটা আসাগাই, মানে বর্ষা, এনগোর দেহে বিভিন্ন স্থানে আঘাত করতে লাগলো। ক্ষতচিহ্নগুলো খুবই তুচ্ছ ছিল বটে, কিন্তু আত্তেলিও জানতেন কিছুক্ষণের মধ্যেই আঘাতের বেগ জোরালো হয়ে উঠবে। রক্ত দেখে ক্ষেপে উঠবে জুলুরা। সঙ্গে সঙ্গে মারাত্মক গভীর হয়ে চেপে বসতে থাকবে বর্ষা ফলকের দংশন, এবং একসময় চরম আঘাতে নেমে আসবে মৃত্যু। আত্তেলিও সর্বাঙ্গ ঘর মাখত। তিনি বুঝেছেন আর কয়েক মিনিটের মধ্যে এনগোর মৃত্যু অবধারিত। তারপর তাঁর পালা। টোয়াবেনের ইঙ্গিত পেলেই তারা যে আত্তেলিওর ওপর ঝাঁপিয়ে পড়বে সে বিষয়ে আত্তেলিও ছিলেন নিঃসন্দেহ। তাঁর একমাত্র ভরসা সর্বাধিনায়ক জিপোসো। কিন্তু জিপোসোকে যে এখানে নিয়ে আসতে পারে সেই উন্দাবুলি এখন কোথায়? চতুর্দিকে ভ্রাম্যমান নরভুক সিংহদের নজর এড়িয়ে মাইলের পর মাইল পেরিয়ে জিপোসোর সঙ্গে দেখা করতে সমর্থ হয়েছে কি জুলু বালিকা? একটা বর্ষার ফলা এনগোর বুকে বিদ্ধ হলো, হৃৎপিণ্ডের একটু ওপরে। এগিয়ে এলো আর একটা বর্ষা। আত্তেলিও বুঝলেন চরম আঘাত পড়ার সময় এগিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করবে এনগো। আর তারপরেই যে রক্তাক্ত বর্ষা ফলকগুলো নেচে উঠবে তার চারপাশে, এ বিষয়ে সন্দেহ নেই। আত্তেলিও সেই দুরবস্থার কথা কল্পনা করে চমকে উঠলেন। এনগোর মতো নির্বিকার মুখে অবিচলিতভাবে মৃত্যুর সম্মুখীন হওয়ার সাধ্য তার নেই।
আত্মিলিও নিজের শ্রবণ শক্তিকে বিশ্বাস করতে পারলেন না। এনগোর নাম ধরে কে যেন ডাকছে, কিন্তু না, ভুল হয়নি। উপত্যকার তলা থেকে নারী কণ্ঠের চিৎকার ভেসে এলো আবার, এনগো এনগো। আত্মিলিও দেখলেন পাহাড়ের ঢালু গা বেয়ে ছুটে আসছে উমদাবুলি। পাহাড়ের অপর প্রান্তে যেখানে আত্মিলিও সাহেব রাইফেল রেখে এসেছিলেন, সেখানেও আবির্ভূত হয়েছে অনেকগুলো বর্ষাধারী মনুষ্য মূর্তি। সর্দার জিপোসও এসে পড়েছেন সসৈন্যে। জনতা সচমকে ফিরে দাঁড়ালো, তারপর প্রাণপণে ছুটে পালাতে চেষ্টা করল। কেউ পালাতে পারল না। জিপোসোর সৈন্যরা প্রত্যেকটি মানুষকেই বন্দি করে ফেলল। উমদাবুলি ছুটতে ছুটতে এসে আত্মিলিওর সামনে হোঁচট খেয়ে পড়ে গেল। আত্মিলিও বলে উঠলেন, ভয় নেই, এনগো বেঁচে আছে। হাঁপাতে হাঁপাতে উত্তর দিল উমদাবুলি, তুমিও বেঁচে আছো? ঠিক দুদিন পরেই বৃষ্টি নামল জুলুল্যান্ডে। আহত এনগো আরোগ্য লাভ করার সঙ্গে সঙ্গেই জিপোসোর আস্তানাতে বিচার সভা বসল। বলাই বাহুল্য, বিচারক ছিলেন জুলুদের সর্বাধিনায়ক জিপোসো। বিচারের ফলাফল দেখে আত্মিলিও বুঝলেন জুলুদের নেতা অসাধারণ। তার দূরদর্শিতা, রাজনীতি জ্ঞান এবং তীক্ষ্ণ বুদ্ধি অতুলনীয়। ইন্ডানা বা জ্ঞানী ব্যক্তিদের সম্বন্ধে কোনো আলোচনা উঠল না। সর্বাধিনায়ক শুধু বলল, ওইসব জ্ঞানী ব্যক্তিদের জিহ্বা সম্বন্ধে সংযত হওয়া উচিত, এবং যেহেতু তারা মূর্খের মতো কথা বলে এক অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি করেছে, সেই জন্য কয়েকদিন সম্পূর্ণ মৌন থেকে তাদের প্রায়শ্চিত্ত করতে হবে। গন্ধের বিচারে যে যোদ্ধার দল অংশগ্রহণ করেছিল তারাও রেহাই পেল না। আদালতের রায় অনুসারে প্রত্যেক যোদ্ধার উপর জরিমানা ধার্য হলো। উত্তম রূপে প্রস্তুত একটি আগাছাই বা বর্ষা, 3টি বাছুর ও 3টি ছাগল। জন্তুগুলো যেমন তেমন হলে চলবে না। দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তির সেরা জন্তুগুলোকেই দাবি করেছে আদালত। সাধারণ যোদ্ধাদের 4 গুণ বেশি জরিমানা ধার্য হলো সুকাম্বানার ওপর। জরিমানার ফলে যে পশু আদায় হলো, সেই জন্তুগুলোর মধ্যে 4 ভাগের 3 ভাগ এনগোকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হলো। অবশিষ্ট অংশ গ্রহণ করল সর্দার জিপোসো আদালতের ব্যয় নির্বাহ করার জন্য। টোয়াবেনিকে নিজের হাতে শাস্তি দিল না জিপোসো। ওই শয়তান জাদুকরের কুকীর্তির বিশদ বিবরণ সহ তাকে প্রেরণ করা হলো ইসোই নামক স্থানের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে। শ্বেতাঙ্গদের বিচারে টোয়াবেনির যে কী দুরবস্থা হবে সে বিষয়ে জিপোসো ছিল দস্তুর মতো সচেতন। নিজের হাতে দণ্ডবিধান করে জুলুদের সমালোচনার বিষয়বস্তু হতে চায়নি বলেই সাদা মানুষের হাতে টোয়াবেনির দায়িত্ব তুলে দিয়েছিল সর্দার জিপোসো। অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত এক রক্ষী বাহিনী টোয়াবেনিকে নিয়ে রওনা হলো উক্ত ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে। জুলুদের চিরাচরিত নিয়ম অনুসারে পরিবারের কর্তা মারা গেলে বা অক্ষম হলে ওই পরিবারের সব দায়িত্বই সর্দারকে বহন করতে হয়। টোয়াবেনির পরিবারভুক্ত মানুষগুলোর জন্য খুব ভালো ব্যবস্থাই করেছিল জিপোসো। তবে টোয়াবেনির অন্যতম কন্যা উমদাবুলি সম্বন্ধে আদালতের সিদ্ধান্তের জন্য পাঠকের কৌতূহল থাকা স্বাভাবিক, কারণ উল্লিখিত জুলু বালিকা হচ্ছে এই অরণ্য নাটকের নায়িকা। জিপোসো উমদাবুলির সঙ্গে এনগোর বিবাহের ব্যবস্থা করল। তবে টোয়াবেনির পরিবর্তে যেহেতু এখন কন্যার অভিভাবকের স্থান নিয়েছে জিপোসো, তাই বরকে পূর্ব প্রতিশ্রুত 30টা গরু কন্যাপণ দিতে হবে জিপোসোরই শ্রীহস্তে। বিচারের এই অংশটুকু শুনলে স্পষ্ট বোঝা যায় রাজ্যের সর্বত্র কী ঘটেছিল সে বিষয়ে সর্বাধিনায়ক সর্বদাই অবহিত। না হলে এনগোর কন্যাপণের প্রতিশ্রুতি জিপোসোর কর্ণগোচর হয় কী করে? আত্মিলিওর জুলু অনুচর জামানিকে নিশ্চয়ই সকলের মনে আছে। জিপোসোর বিচার সভাতে জামানিকেও ডাকা হয়েছিল। সে আত্মিলিওকে সব ঘটনা খুলে বলেছিল বলেই একটা দুর্ঘটনার গতিরোধ করা সম্ভব হয়েছিল। কিন্তু জুলু জাতির অধিনায়কের পক্ষে সমস্ত ব্যাপারটাকে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলে খুব অন্যায় হয় না, বরং জাতীয় স্বার্থে সেটাই স্বাভাবিক। অবশ্য জিপোসো একবারও বলেনি যে জামানি মূর্খের মতো জুলু জাতির গোপন তথ্য সাদা মানুষের কাছে ফাঁস করে দিয়েছে, এবং যে মানুষ বিদেশিদের কাছে এতখানি বিশ্বস্ত হতে পারে, দেশের বাইরে তার উপস্থিতি জাতির পক্ষে বিপজ্জনক। না না, এসব কথা মোটেই বলেনি জিপোসো, বরং জামানির প্রশংসায় সে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। জিপোসো জানালো তার দেশের যে মানুষটি এমন অদ্ভুত জ্ঞান বুদ্ধির অধিকারী তাকে সে হারাতে পারে না। জাতীয় স্বার্থে ওই লোকটির সর্বদাই অবস্থান করা উচিত দেশের মধ্যে। অতএব সর্বাধিনায়কের নিজস্ব পরামর্শদাতার সম্মানজনক পদে জামানিকে বহাল করা হলো, এবং টোয়াবেনির ক্রালের যাবতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ ও ভোগ করার অধিকার দেওয়া হলো জামানিকেই। জামানিকে শুধু ঘরই দেয়নি জিপোসো, ঘরণীর ব্যবস্থাও করে দিয়েছিল। 2টি জুলু যুবতীর সঙ্গে জামানির বিবাহ ব্যবস্থা করে দিলেন সর্বাধিনায়ক জিপোসো।
দুটো বউ পেয়ে জামানি এত খুশি হলো যে কন্যাপণ হিসেবে জীপসকে 1 কুড়ি গরু দিতেও তার আর কোনো আপত্তি হলো না। আত্মীয় বুঝলেন জীপস সকলের প্রতি সুবিচার করল বটে, কিন্তু সেই সঙ্গে নিজের সম্পত্তির পরিমাণও বাড়িয়ে ফেলল সুকৌশলে। সকলেরই যখন বিচার হলো তখন আত্মীয় আর ওর দলবলই বা বাদ যায় কেন? জীপসর পরিবর্তে অন্য কোনো নেতা হলে সে স্পষ্টই বলতো, শোনো ভাই, তোমরা এখানে এসে সিংহ মেরেছো, দাঁতের ব্যথা সারিয়েছো, ভালো ভালো উপহারও দিয়েছো, সব সত্যি, কিন্তু আগে বলো তো ভাই, এখানে তোমাদের কে আসতে বলেছে? শুধু জুলুদের উপকার করে উদার হৃদয়ের পরিচয় দিতেই তোমাদের শুভাগমন হয়েছে এমন কথা বিশ্বাস করার মতো মূর্খ আমরা নই। যা হয়ে গেল তার জন্য দেশের লোকের কাছে তোমরা খুবই অপ্রিয় হয়ে উঠবে। জুলুরা তোমাদের ভয় করবে, এড়িয়ে চলবে, কারণ যে কোনো সময় তাদের গোপনীয় কথা তোমরা কর্তৃপক্ষের কাছে ফাঁস করে দিতে পারো। আর এখন তো জুলুল্যান্ডে বৃষ্টি নেমেছে, কাজেই তৃণভোজী পশুরা আবার এখানে ফিরে আসবে এবং সিংহের দলও হামলা না করে বুনো জানোয়ারদের দিকে আকৃষ্ট হবে। অতএব তোমরা আমাদের দেশ ছেড়ে চটপট বিদায় হও। জুলুরা তাদের ব্যাপারে বিদেশিদের নাক গলানো পছন্দ করে না। হ্যাঁ, অন্য কোনো নেতার পক্ষে ওই কথা বলাই স্বাভাবিক, কিন্তু জীপসও হচ্ছে অসাধারণ মানুষ। অপ্রীতিকর বক্তব্যকে সে উপস্থিত করতে পারে সুন্দরভাবে, অনর্থক তিক্ততাকে পরিহার করতে ভালোভাবেই জানে সর্বাধিনায়ক জীপসও। অভিযাত্রীরা যে এখনও পর্যন্ত স্থান ত্যাগ করার কথা মুখে আনেননি সেদিকে নজর না দিয়ে সমবেত জনতাকে জীপসও জানিয়ে দিল, বিদেশি আগন্তুকেরা জুলুদের জন্য যথেষ্ট স্বার্থ ত্যাগ করেছেন, অতএব তাঁরা দেশ ত্যাগ করার আগে দেশবাসীর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা অবশ্য কর্তব্য। এনগোকে হত্যা করার অনুষ্ঠানে লিপ্ত হওয়ার জন্য অভিযুক্ত জুলু যোদ্ধাদের আদেশ দেওয়া হলো তারা যেন প্রত্যেকেই গৃহনির্মিত কারুশিল্পের একটি করে নিদর্শন অভিযাত্রীদের উপহার দেয়, কারণ এই 100 অভিযুক্ত যোদ্ধা আত্মীয়র সঙ্গে খারাপ ব্যবহার করেছে। অতএব উল্লিখিত উপহার জরিমানা স্বরূপ দিয়ে তারা বিদেশি অতিথিদের মার্জনা লাভ করতে পারবে। এইটুকু শাস্তি যথেষ্ট বলে মনে করল না জীপসও। সে জানালো অভিযাত্রীদের জিনিসপত্র সসম্মানে গাড়িতে তুলে দিয়ে তাদের জুলুল্যান্ড পরিত্যাগ করার কাজে সাহায্য করতে হবে এবং ওই সাহায্যের ভার গ্রহণ করার জন্য পারিশ্রমিক দাবি করা চলবে না, এ কথাও জানিয়ে দিতে ভুলল না জীপসও। এমন চমৎকার বিচারের ফলেও অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে উৎসাহ বা আনন্দের লক্ষণ দেখা গেল না। ম্রিয়মান জনতাকে লক্ষ্য করে জীপসও গর্জন করে উঠল, তোমাদের জন্য যেন মাসাঙ্গাদের যাত্রা করতে দেরি না হয়ে যায়। কাল সকালেই ওরা দেশ ছেড়ে চলে যাবেন। তোমাদের ত্রুটির ফলে যদি যাত্রা করতে দেরি হয় তবে জরিমানার পরিমাণ হবে দ্বিগুণ, কথাটা মনে থাকে যেন। এইবার ভাষণ দিতে উঠলেন আত্মীয়। খুব সহজ সরলভাবে নির্বিকার মুখে তিনি জানালেন, যে নেতা এমন সুন্দরভাবে বিচার করতে পারে এবং নির্বাক অতিথির মনোভাব বুঝতে পেরে তার ইচ্ছা পূরণের জন্য চেষ্টিত হয়, তাকে ধন্যবাদ দেওয়ার ভাষা তাঁর নেই। তবে এমন একজন অধিনায়কের নেতৃত্ব লাভ করে সমগ্র জুলু জাতি যে ধন্য হয়েছে এ বিষয়ে তিনি নিঃসন্দেহ। পরের দিন সকালে প্রচণ্ড বৃষ্টিপাতের ভেতর দিয়ে যাত্রা শুরু করলেন অভিযাত্রীরা। সবচেয়ে মজার কথা হচ্ছে, যে লোকগুলো একদিন আগে বৃষ্টির জন্য নরহত্যা করতে উদ্যত হয়েছিল তারাই আজ হাঁটু পর্যন্ত কাদা জলের ভেতর মালপত্র ঘাড়ে নিয়ে বিব্রত। বৃষ্টিপাতের অবস্থা দেখে অভিযাত্রীরা বুঝলেন বৃষ্টি এখন সহজে থামছে না, অন্তত বেশ কিছুদিন ধরে চলবে অনর্গল ধারাবর্ষণ। হঠাৎ জুলুল্যান্ড ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হওয়ায় পূর্ব পরিকল্পনা ওলটপালট হয়ে গিয়েছিল, কিন্তু আত্মীয় সাহেব জীপসর কাছে প্রকৃত মনোভাব ব্যক্ত করেননি। যাবার আগে অশ্রুসজল চোখে অভিযাত্রীদের বিদায় জানালো জামানি। জুলু যোদ্ধারা খুবই মনমরা হয়ে অভিযাত্রীদের মোট বহন করার কার্যে নিযুক্ত হয়েছিল। ভালো ভালো হাতে গড়া কারুশিল্প তারা অভিযাত্রীদের উপহার দিতে বাধ্য হয়েছিল জীপসর আদেশে। অতএব তাদের মুখে চোখে যে খুব আনন্দের চিহ্ন ফুটে ওঠেনি সে কথা বলাই বাহুল্য, কিন্তু যথাস্থানে পৌঁছে তাদের মুখে হাসি ফুটল। আত্মীয় সাহেব উপযুক্ত পারিশ্রমিক দিতে কুণ্ঠিত হননি, এমনকি উপহারের বিনিময়েও অর্থ দিয়েছিলেন মুক্ত হস্তে। জুলুদের বিদায় করে অভিযাত্রীরা এইবার নিজেদের মধ্যে আলোচনা সভা ডাকলেন। হঠাৎ জুলুল্যান্ড থেকে বিদায় নেওয়ায় তাদের কর্মসূচির পরিবর্তন প্রয়োজন হয়েছিল। আলোচনার ফলে স্থির হলো মোজাম্বিক এবং দক্ষিণ রোডেশিয়ার ভেতর দিয়ে ফিরে যাবেন বিল ও প্রফেসর। কোনো এক অজ্ঞাত কারণে হাতি শিকারের জন্য অস্বাভাবিক আগ্রহ প্রকাশ করছিল বিল। কয়েকটা হাতির ভবলীলা সাঙ্গ করতে না পারলে তার স্বস্তি নেই। অতএব ঠিক হলো বায়রা থেকে ইউরোপ হয়ে যাত্রা করার আগে প্রফেসরের সঙ্গে আত্মীয় দেখা করবেন।
তারা স্থির করলেন কেপটাউন থেকে ইংল্যান্ড অথবা আমেরিকাতে গিয়ে নতুন করে একটা অভিযান বাহিনী সংগঠিত করবেন এবং আফ্রিকার যেসব স্থান আজও অনাবিষ্কৃত সেখানে পূর্বোক্ত অভিযান বাহিনীর সাহায্যে গবেষণার কাজ চালাবেন। পরবর্তী অভিযানের জন্য যে জায়গাটাকে আত্তেলিও মনোনীত করেছিলেন সেটি হলো আফ্রিকার কিভু অরণ্য, অতিকায় দানব গরিলার বাস। অভিযাত্রীদের জল্পনা কল্পনা শুনে অদৃশ্য নিয়তির ঠোঁটে হাসির রেখা ফুটেছিল মনে হয়, কারণ বায়রা থেকে জাহাজ ধরতে পারেনি বিল, তার আগে সে নিজেই ধরা পড়ে গেল এক স্বর্ণকেশী সুন্দরীর হাতে। কিন্তু তারপরই নববধূর সান্নিধ্য ত্যাগ করে বিল ছুটে গেল এক সাংঘাতিক ভবিতব্যের দিকে। এইবার প্রফেসরের কথা। কেপটাউনে বন্ধুবর আত্মীয়র সঙ্গে দেখা করার পরিবর্তে তিনি ফ্রান্সের সেনাবাহিনীতে যোগদান করলেন এবং আমাদের কাহিনী থেকেও বিদায় গ্রহণ করলেন এখান থেকেই। আত্মীয় গোত্রীর অন্যান্য অ্যাডভেঞ্চার কাহিনীর মধ্যে আমরা আর প্রফেসরকে দেখতে পাবো না। এদিকে কাহিনীর নায়ক আত্মীয় কিভুর জঙ্গলে দানব গরিলার সাক্ষাৎ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু গরিলার পরিবর্তে তার সম্মুখে আবির্ভূত হল দলবদ্ধ এক জান্তব বিভীষিকা। সেই চমকপ্রদ ঘটনার বিবরণ নিয়ে লিপিবদ্ধ হয়েছে আত্মীয়র পরবর্তী অ্যাডভেঞ্চারের কাহিনী।